আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আরেকবার জামানস বয়েসে। দর্শক, আজ দেশের রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার সাথে তৃতীয় দফায় সংলাপে বসল। সেই সংলাপে আসলে রাজনৈতিক দলগুলোর চাওয়া এবং পাওয়ার মধ্যে কিছুটা ভিন্নতা আমরা লক্ষ্য করছি। সেই চাওয়া পাওয়ার ভিন্নতার মূল কারণটা হচ্ছে তাদের রাজনৈতিক হিসাব নিকাশ। সেই রাজনৈতিক হিসাব নিকাশের ভিন্নতায় বিগত যে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে রাষ্ট্রে পরিবর্তন বা পরিবর্তিত ব্যবস্থা নিয়ে আসা হয়েছে, সেটাতে এফেক্ট হবে কিনা আমরা সেটাও একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমেই যদি আমরা দেখি যে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি তার 7 সদস্যের যে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে, সেখানে তারা সুস্পষ্টতই বলেছে যে একটি নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করতে। পাশাপাশি তারা প্রশাসনে বিগত সরকারের অনুগত যে লোকগুলা থেকে এখনও প্রশাসনকে তার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে বাধা দিচ্ছে এবং এই সরকারকে ব্যর্থ করার জন্য যে বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সেটার কথাও তারা বলেছেন। অনেকের শাস্তি দাবি করেছেন, বিশেষ করে পুলিশ প্রশাসনে অনেক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন। তবে তাদের মূল যে কনসার্নটা বিএনপির বিশেষ করে, সেখানে কথা হচ্ছে যে একটি নির্বাচনী রোডম্যাপ সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছে এটা এখনও সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বা কেউ এখনও পরিষ্কার করেননি। তবে আমরা জানি যে সরকার অনেকগুলো সংস্কারের কাজ নিয়েই এখনও এগোচ্ছে। এই রোডম্যাপের কারণটা বা রোডম্যাপের ব্যাপারে অবশ্য বিএনপির ব্যাপারে সুস্পষ্ট কোনো সময়সীমা দেওয়া হয়নি। তবে তারা বলেছে যে আপনারা একটা রোডম্যাপ ঘোষণা করেন। যদিও কিছুদিন আগে সেনাপ্রধান একটা কথা বলছিলেন, 1 থেকে 1.5 বছরের মধ্যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া উচিত। কিন্তু পরে আবার প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বললেন, আমরা যখন বলবো সেটাই হবে নির্বাচনী রোডম্যাপ। এখন বিএনপির এই নির্বাচনী রোডম্যাপ চাওয়ার কারণটা কি? বিএনপি মনে করছে যে যদি বেশি দিন যায় তাহলে হয়তোবা আবার পতিত স্বৈরাচারের বিভিন্ন ধরনের কার্যক্রম হয়তোবা অ্যাক্টিভ হয়ে যেতে পারে। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন শেখ হাসিনা ওয়াজেদের একটি ভিডিও, তিনি বলছেন যে এই সরকারকে 1 মাসের বেশিও টিকতে দেবেন না। তা তিনি এই ধরনের কথা কিভাবে বলেন? অবশ্যই এটা শেখ হাসিনা ওয়াজেদের এই ধরনের কথার খুব একটা গুরুত্ব দেওয়ার অবকাশ আছে বলে আমি মনে করি না, কারণ তিনি এই ভাষায় এবং এই ধরনেরই কথা বলেন। আমি সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করব দর্শক। তবে বিএনপি যেটা মনে করে যে যদি দীর্ঘদিন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকে তাহলে প্রশাসনিক জটিলতার সৃষ্টি হবে। পক্ষান্তরে রাজনৈতিক হিসাব নিকাশ মিলানোর জন্য আরেকটি প্রধান দল না হলেও একটি শক্তিশালী অবস্থানে থাকা দল জামায়াতে ইসলামী বলছে তারা প্রধানত সংস্কারের রোডম্যাপ চায়। তারা এখনই সরকারকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে না। এখন এখানে জামাতের হিসাব নিকাশটা কি? জামাত মনে করছে যে যদি এইভাবে সংস্কার করে অনেক দিন পাড়ি দেওয়া যায় তাহলে হয়তোবা দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তারা যেভাবে অনেকটা অর্গানাইজড ওয়েতে সরকারের বিভিন্ন প্রশাসনে বা বিভিন্ন জায়গায় তাদের দলীয় লোকজনকে নিয়োগ দিতে সক্ষম হয়েছে এবং অনেক ক্ষেত্রে তারা সফল হয়েছে, সেইভাবে করে প্রশাসনকে যদি তাদের একটা মোটামুটি নিয়ন্ত্রিত লোকজনকে বসানো যায়, তারা আশা করছে এতে করে তাদের একটি ভালো নির্বাচনী ফলাফল আসতে পারে। যদিও এককভাবে নির্বাচন করে জামায়াতে ইসলামী অতীতে 3টি আসন পেয়েছে এবং বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে তারা পেয়েছে 17, 18 বা 20টি আসন। এক্ষেত্রে জামাতের যে ক্যালকুলেশন সেটা হচ্ছে, এখানে জামাত এবং বিএনপির মধ্যে আরেকটা ভিন্নতা আপনারা লক্ষ্য করেছেন দর্শক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করাও ঠিক নয় এবং তাদেরকে নির্বাচনে অংশগ্রহণেও বাধা দেওয়া উচিত নয়। একই কথা এই সরকারের অ্যাটর্নি জেনারেলও বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকারের এখন পর্যন্ত
নেই, তিনি সেটাও পরিষ্কার করেছেন। এখন এই আওয়ামী লীগকে এই যে দুটি ভিন্ন অবস্থান, বিএনপির এবং জামায়াতের, এই ভিন্ন অবস্থানের রাজনৈতিক হিসাব নিকাশটা আমরা একটু ব্যাখ্যা করি দর্শক। জামায়াত ইসলামী কেন বলছে এই কথাটা যে আওয়ামী লীগকে নির্বাচনেই আসতে দেবে না বা নির্বাচন করতে দেবে না, যদিও তারা প্রকারান্তরে বলছে যে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দেওয়া হবে না। তার মানে প্রকারান্তরে তারা চাচ্ছে না যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক। এটার হওয়ার একটা কারণটা আমরা একটু বিশ্লেষণ করি দর্শক। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি সত্য যে বিএনপি এবং আওয়ামী লীগের দুইটি চিরপ্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি মনে করেন বিএনপি এককভাবে নির্বাচন করে, তারা একবার 3টি আসন পেয়েছে, জামায়াতে ইসলামী এককভাবে নির্বাচন করে তারা 3টি আসন পেয়েছে। সেই সময় তারা কিন্তু সব আসনেই তাদের প্রার্থিতাও দিতে পারেনি বা ঘোষণা করতে পারেনি। এখন হয়তো বা পরিবেশ পরিস্থিতি ভিন্ন হয়েছে, 15-20 বছর পর হয়তোবা তারা সবগুলো আসনেই প্রার্থী দেবে, কিন্তু তারা বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার কারণে তারা মূলত সবগুলো আসনে তাদের দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করতে পারে না। ফলে এক্স্যাক্টলি আসলে তারা কি পরিমাণ বা কি পার্সেন্টেজের ভোট হোল্ড করে সেটা কিন্তু তারা জানে না। সে কারণেই তারা মনে করছে যে এখন যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে, তারা 300টি আসনেই প্রার্থী দেবে, যার ফলে তাদের অরিজিনালি যে কত পার্সেন্ট ভোট তারা হোল্ড করে এটা তারা মেজার করতে পারবে। আর যদি আওয়ামী লীগ নির্বাচনে ক্ষমতা চলেই আসে, তাহলে একটা সংখ্যা কিন্তু থেকেই যায়। গত 15 বছরে যেভাবে ইতিহাস বিকৃত করে যুব সমাজকে বোঝানো হয়েছে যে মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধের লালন বা মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদান, সেই ভুল ইতিহাসটুকু একটা ছেলের বয়স যখন মনে করেন 19-20 বছর থাকে, তখন তারা আবেগ আপ্লুত থাকে, ইমোশনাল থাকে, তখন তাদেরকে হয়তো বা বিগত সরকার যে মিথ্যা ইতিহাস বিকৃত করে যেভাবে বুঝিয়েছে, হতে পারে গত 15 বছরে যে 2 থেকে 3 কোটি ভোটার নতুন ভোটার হয়েছে, তারা যদি কোনো কারণে ভোটের জন্য টার্ন নিয়ে নেয়, তাহলে সেই কচ্ছপ আর খরগোশের গল্পের মতোই হয়তোবা হয়ে যেতে পারে। এমন সংখ্যা কিন্তু থেকেই যায়। যদি এটা হওয়ার সম্ভাবনা আমি বলবো দর্শক অনলি 5%, 95% ক্ষেত্রে কোনো সম্ভাবনাই নেই, কিন্তু তারপরেও একটা সংখ্যা যেহেতু থেকেই যায়, সে কারণেই জামাতে ইসলামী মনে করছে যে যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে, সেই ক্ষেত্রে তাদেরকে তাদের যে নিশ্চিত যে আসন হয়তো বা 20-30টা হতে পারে বা 40টা হতে পারে, এইগুলা রেখে বাকি আসনগুলোতে তাদেরকে এই পাল্লার যে ভোটগুলোকে আলটিমেটলি শেষ মুহূর্তে এসে নির্বাচনে হিসেব নিকেশে দানের শেষেই দিতে হচ্ছে, যার ফলে তাদের এইবারও তাদের যে এক্স্যাক্টলি কত পার্সেন্ট ভোট তারা হোল্ড করে সেটা হয়তো বা তারা বুঝতে পারবে না। এটা গেল একটা। দ্বিতীয়ত হচ্ছে তাদের সাংগঠনিক যে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করা, ওভারঅল সারা দেশে তারাও যে দেশের 300টি আসনে প্রার্থী দেওয়ার মতো ক্ষমতা রাখে বা নির্বাচনের ক্ষমতা রাখে, এইটা প্রমাণের জন্য, কারণ যেহেতু আওয়ামী লীগ নেই, এটা ধরে নেওয়া যেতেই পারে যে নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি 151টি আসন পাওয়ার মতো শক্তি সামর্থ্য রাখে। কাজেই তখন তাদের ক্ষেত্রে আরেকটা সুবিধা হবে, তারা হয়ে যাবে দেশের প্রধান বিরোধী দল। আর সে কারণেই এই হিসাব নিকাশেও ভিন্ন। বিএনপি অবশ্যই চায়, আবার এখানে বিএনপির পলিসিগত একটা ব্যাপার আছে, বিএনপি সবসময় চায় বহুদলীয় গণতন্ত্র। আপনারা জানেন সেই একদলীয় বাকশালী সিস্টেম 75-এর 25শে জানুয়ারি বাংলাদেশের কনস্টিটিউশনে সংযুক্ত করার পর কিন্তু বাকশাল ছাড়া সব দল কিন্তু নিষিদ্ধ হয়ে যায়। নিষিদ্ধ হয় যেহেতু কনস্টিটিউশনে ছিল সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা, সেই কারণে সকল ইসলামিক রাজনৈতিক দলও নিষিদ্ধ হয়ে যায়। হয় জামাতে ইসলামী, জমিয়তে উলামা ইসলাম, মুসলিম লীগ, নিজামে ইসলাম, খেলাফতে আন্দোলন, খেলাফতে মজলিস সহ সকল ইসলামিক রাজনৈতিক দল নিষিদ্ধ হয়। পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলও কিন্তু নিষিদ্ধ হয়ে যায় বা বাকশালে বিলুপ্ত হয়ে যায়। ফলে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে যখন সংবিধান সংশোধন করে বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসেন, তখন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগও রাজনীতি করার সুযোগ পায়। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত জামাতে ইসলামী সহ সকল ইসলামিক রাজনৈতিক দল রাজনীতি করার
সুযোগ পায়। আর সেই কারণেই বিএনপির একটা নীতিগত পলিসি আছে যে বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে এবং বিএনপি সবসময় একটি মধ্যপন্থা উদার গণতান্ত্রিক দেশ হিসাবেই বাংলাদেশকে ভাবে, চিন্তা করে। এবং বিএনপি মনে করে যে অনেক দল মত ও পথের সন্নিবেশের ফলে সেখানে আলাপ আলোচনার মাধ্যমে যেটা ভালো আমরা সেটাই গ্রহণ করবো, সেই নীতিতে বিএনপি বিশ্বাস করে। আর সেজন্যই বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে না, নির্বাচনে আসতে বাধা দেওয়াও ঠিক হবে না। তিনি তার যথার্থই বিএনপির পলিসির থেকে এবং বিএনপি যে নীতি নৈতিকতায় বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, তিনি সেই জন্যই সেটা বলেছেন। তবে জনাব আলমগীর সাহেব একথাও পরিষ্কার করেছেন, আওয়ামী লীগের যত অপরাধী আছে প্রত্যেককে তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে হবে, দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনতে হবে এবং শেখ হাসিনা ওয়াজেদকে বাদ দিয়েই আওয়ামী লীগের চিন্তা করা উচিত। অন্তত এই যে গতকালকে আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে শেখ হাসিনা ওয়াজেদের, যে তিনি দেখে নেবেন ওসিকে এসে এবং তিনি সবাইকেই শিক্ষা দেবেন বলছেন। এত নিচু লেভেলের কথা বলা একজন রাজনৈতিক নেতাকে দলের নেতৃত্বে রেখে আওয়ামী লীগের রাজনীতি করার অবকাশ আছে বলে অন্ততপক্ষে আমার অ্যানালাইসিস বলে না। কাজে শেখ হাসিনাকে বাদ দিয়েই আওয়ামী লীগকে চিন্তা করতে হবে। যাক, আমি ওইদিকে যাবো না দর্শক। এখন যে এই যে অন্য আরো দলগুলা তাদের অনেকগুলা দাবি দাওয়া দিয়েছে, আপনারা জানেন যে হেফাজতে ইসলাম, জমিয়তে উলামা ইসলাম, 12 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ সহ, আমি ওগুলা আপাতত যদি আলোচনায় নাও আনি, বিএনপি এবং জামাতের এই ভিন্নতার মূল কারণটা হচ্ছে তাদের রাজনৈতিক হিসাব নিকাশ। পরিষ্কার কথা। কাজে এই রাজনৈতিক হিসাব নিকাশের চেয়ে বড় কথা হচ্ছে আমরা যদি সত্যিকার অর্থেই একটি সাস্টেইনেবল ডেমোক্রেসি চাই, আমি এইটা বলেই বটম লাইন টানবো, একটি সাস্টেইনেবল অ্যান্ড ক্রেডিবল ডেমোক্রেটিক সোসাইটি আমরা চাই, তাহলে অবশ্যই প্রত্যেক দল মত পথের মানুষের অংশগ্রহণের ভিত্তিতে একটি নির্বাচন করতে হবে। তাছাড়া এই নির্বাচনে যদি আওয়ামী লীগ মনে করেন নির্বাচনে না আসে, এই ডক্টর ইউনূস সরকারের নির্বাচনের যে ক্রেডিবিলিটি, সেখানে আরেকটা প্রশ্ন দেখা দেবে যে অতীতে যে 4টি নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, যারাই পতন হয়েছে তারাও কিন্তু নির্বাচনে যোগদান করেছে। 96-এ বিএনপি করেছে, 2001-এ আওয়ামী লীগ করেছে, এরকম হয়েছে। তার মানে প্রত্যেকবারই প্রতিটা দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। কাজে এই অন্তর্বর্তী সরকার যদি একটি বড় দলকে নির্বাচনে অংশগ্রহণ থেকেই বিরত রাখে, তাহলে সেটি জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়েও আন্তর্জাতিক সংস্থার কাছে বা আন্তর্জাতিক বন্ধুদের কাছে, বিদেশিদের কাছেও এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে সেটাও আমাদের বিবেচনায় রাখা উচিত বলে আমি মনে করি। এবং এই ডক্টর ইউনূস সরকারের ক্রেডিবিলিটি নিয়ে, যে তিনি সবাইকে নিয়ে নির্বাচন করতে ব্যর্থ হয়েছেন না সফল হয়েছেন, এইটার সলিউশন টানার জন্য সকল দলকেই নির্বাচনে আসতে হবে। তবে এটার অন্তরালে যে বিএনপি এবং জামায়াতের উভয় দলের রাজনৈতিক হিসাব নিকাশও কাজ করছে, সেটাও আমরা অস্বীকার করতে পারবো না। ভালো থাকবেন দর্শক।